পঁচিশ পড়তে পড়তেই আমার এই আশাটা যে পূর্ণ হবে আমি ভাবছি। বাড়ি আস্তে আস্তে আমাদের লাইট অন না করলে তোমাদের ঘড়িটা দেখাতে পারতাম না, 6টা 5। বাইরে দেখো এখনও সেই রকমভাবে আলো ফোটেনি। আমাদের অটোটা কিছুক্ষণ আগে দাদাটা নিয়ে চলে গেছে। তা বারান্দায় দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখাতে গিয়ে দেখলাম পাশের বাড়ি বৌমা তার বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছে। ছেলে মেয়ে ছোটো থাকলে সত্যি তখন মায়েদের যে কী অবস্থা হয় স্কুল, অবশ্য ছোট বড় যখনই মানে ছেলে মেয়ে দায়িত্ব বাবা মার কোনো দিনই শেষ হয় না। গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি পরিবারের সবাইকে নিয়ে তোমরা ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল নিয়ে চলে আসলাম আমারই নতুন একটা ব্লগ। জানো তো রাতের বেলা আমাদের ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়, তখন না ইচ্ছে করে না বাসন মাজতে। আর আজকে খুব সকাল সকাল এই যে উঠেই আমি কাজে হাত দিলাম। তোমরা তো জানোই আমাদের এত সকাল সকাল কাজ করার কোনো প্রয়োজন হয় না। মোটামুটি 7:30 8টা থেকে শুরু করলেও 8টাটা আবার একটু বেশি দেরি হয়ে যায়, 7:30 থেকে শুরু করলে আমার কাজ হয়ে যায়। কিন্তু আজকে এই সকাল 6টা থেকে কাজকর্ম শুরু করার বিশেষ কারণ আছে, কিছুক্ষণ পরেই তোমরা বুঝতে পারবে। তা ঝটপট দেখো না, এখনও চাদরটা খুলিনি না, খুব একটু ঠান্ডা লাগছে। আর আজকে সত্যিই খুব ঠান্ডাটা পড়েছিল, কেননা যতক্ষণ ঝাঁট দিচ্ছিলাম ততক্ষণ বুঝতে পারিনি, কিন্তু যখন আমি নাকি বাসন মাজতে এসেছি কিচেনে, তখন যেন কি বলবো তোমাদের, মনে হয় কল দিয়ে বরফ পড়ছে। তা কয়েকটা বাসন দেখলেই তো তোমাদের সিঙ্কের মধ্যে ছিল, সেগুলো মেজে নিচ্ছি। একবার ভাবি কি রেখে দিই, তারপর ভাবলাম যে না, রেখে দিলে হবে না, মেজেই নিই। দেখো না, এখনও মাথা থেকে কিন্তু আমি ঘুমটাটা খুলিনি না, খুব ঠান্ডা লাগছে। কিন্তু না, কিছুক্ষণ পর তোমরা অবাক হয়ে যাবে যে এত সকাল সকাল আমি সমস্ত কাজকর্ম সেরে দেখো মাথাটা আবার শ্যাম্পু করেছি, কিচেনটা পুরো ওকে হয়ে গেছে। এই দেখো, এবার বলো, এতক্ষণ চাদর দিয়ে ঘুমটা দিয়েছিলাম, আর এখন দেখো একেবারে শ্যাম্পু দিয়ে আমার স্নান হয়ে গেল। এখন বাজে সকাল 7:45 আর একদম ঠান্ডা ঠান্ডা কুল জল দিয়ে স্নান করেছি। ব্লগটা তো শুরু করে দিয়েছি সকাল 6টায়, আর ঘুম ভেঙেছে সকাল 5টায়। কেন কোথাও দেখবে যাওয়ার হলে কিছু হলে না, তখন না একটা মানে তাড়াহুড়া থাকে যে এই বুঝি দেরি হয়ে যাচ্ছে। আর একটু দেরিতে উঠলেও হতো, যেহেতু বৃহস্পতিবার, গতকাল থেকে আমি ঠাকুরগুলোকে মানে আসন থেকে সরিয়ে রেখেছি। তা এর জন্য আমাকে তখন একটু পরিষ্কার করতে হবে, তবে অতটা ডিপলি পরিষ্কার করতে পারবো না, তাড়াহুড়া করেই করতে হবে। তা যাই হোক বন্ধুরা, নতুন ব্লগ শুরু করে দিলাম, তোমরা সারাটা দিন সাথে থাকো। আর কী কারণে এত সকাল সকাল স্নান টান করেই নিলাম, সেটা কাজটা সম্পূর্ণ তারপর তোমাদের জানাবো। কেননা কাজটা হবে কি না মনটার মধ্যে একটা মানে বুঝতে পারছি না, ঠাকুর ভরসা। চলো আমি কি আগে পুজোটা দিয়ে আসি। আইন দিয়ে এখানে বের করে রেখেছিলাম যে পরিষ্কার করবো বলে, কিন্তু মা লক্ষ্মীর ঘাগরাটাই চেঞ্জ করি। ঠিক আছে, ঝটপট করে নিই, নাহলে সময় হয়ে যাবে। তা বন্ধুরা, নতুন ব্লগ শুরু করে দিলাম, তোমরা সারাটা দিন সাথে থাকো। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। গতকাল রাত্রিবেলা সব ঠাকুরগুলি সরিয়েছি, তাই ঠাকুরের আসনে যে লাল কাপড়টা পাতা ছিল সেটাকে আবার সরিয়ে তারপরে ফুলগুলো, শুকনো ফুলগুলো ঝাড়া দিয়ে ফেলে দিলাম। আর হ্যাঁ, রাধাকৃষ্ণকে আজকে আর পরিষ্কার করা হয়নি, কেননা গতকাল সন্ধ্যাবেলা যখন পুজো দিয়েছি তখন তো প্ল্যানটা ছিল না যে আজকে একটু বেরোতে হবে, কিন্তু পরে রাত্রেবেলা যখন সিদ্ধান্ত হলো বেরোবো, তাই কী করলাম যে এখন শুধু মা লক্ষ্মীকেই পরিষ্কার করলাম। রাধাকৃষ্ণ আনার পর বাড়িতে পরিষ্কার করতে হয়নি একবারও। তা যাই হোক, যেরকম ছিল তাকে আবার আসনে বসিয়ে দিলাম। আর এই যে মেয়েটাকে তো একটু সাজুগুজু করাতে সময় লাগবে, তাই মেয়েটাকে একদম সাজগোজ করাচ্ছি। আর দেখো কি সুন্দর সাজুগুজু হয়ে গেছে, আর তাকে জায়গা মতো বসিয়ে দিই। আর রাধাকৃষ্ণ কী করব,
ওই আগে মানে পরিষ্কার না করে ওইভাবেই রাধাকৃষ্ণ, এই দেখো 3 জন এক জায়গায় বসে রয়েছে। এবার আমি পুজোটা ঝটপট দিয়ে নিই। রাতের বেলায় শ্বশুর শাশুড়ি মা ফুল নিয়ে আসে, আর আমাদের বাড়িতে তো সেরকম ফুল নেই, ফুল কিনে এমনকি দুব্বাটা কিনে পর্যন্ত আমাদের পুজো দিতে হয়। আর জানো তো অন্যান্য দিন তাও একটু শর্টকাটে পুজোটা দেওয়া যায়, বৃহস্পতিবার কিন্তু তাড়াহুড়া করো আর যাই করো, সেই পুজো দিতে একটু তো সময় লাগে, যার জন্য অত সকালে উঠলাম। আর ফল আজকে ঘরে পাকা পেঁপে ছিল, তাই ওই পেঁপে আর কিশমিশ, যেহেতু লক্ষ্মীবার একটু কিশমিশ আর পেঁপে দিলাম। তা আমার পুজো হয়ে গেছে, কিন্তু পাঁচালিটা এখন আর পড়লাম না। গ্যাস ওভেন আমার মোছা, তো সেগুলোকে আবার ঠিকঠাক করে নিলাম। এখন করব কটা রুটি, 3টে রুটি করব, আর রুটিটা করে হটপটের মধ্যে রেখে দেবো। এখন কিন্তু রুটি কেউ খাবে না, আমাদের ওর জন্য করে এইটা এখানে রেখে দেবো। আর তোমাদের বলছি মানে যাব, বেরোবো, কোথায় যাব কোথায় বেরোবো সেটা তোমরা ভিডিওটা পুরো না দেখলে বুঝতে পারবে না, পুরোটা দেখো। চা আমি খাবো না, শাশুড়ি মা আর আমাদেরও এদের দুজনের জন্যই চা বসিয়েছি। অটো এসে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, আমাদেরও ফোন করে দিল। আমাদের অটো না, অন্য অটো, একেবারে যেখানে যাওয়ার একদম সেখানে গিয়েই নামবো। আর একটা চাদর, পাতলা একটা চাদর নিয়ে নেবো। আর এই ব্লাউজটাই পরলাম, এই কালারটা একটু ঢিলা হয়ে গেছে ব্লাউজগুলো। এই চাদরটা নিয়ে নিলাম, মামনির চাদর, মানে মামনি দিল, বললো এটা পরো, ঠিক আছে। বৌমা রেডি হয়ে গেছি, আর ছেলে ওদিদের নিচ থেকে আমাদের খুব তাড়া দিচ্ছে। চল কোথায় যাচ্ছি, চলো সাথে। আমার এই যে চাদর বাজে, আমরা বেরোচ্ছি। ছেলে আর বৌমাকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর আমাদেরও একা দোকান রেখে ফাঁকা, টিফিন করতে আবার কোথায় যাবে, এই জন্য ওর জন্য একটু রুটি করে রেখে আসলাম। আর যেখানে যাচ্ছি কিছুক্ষণ পরই তোমরা বুঝতে পারবে, কিন্তু সেইখানটায় যাওয়ার মূল উদ্দেশ্যটা কি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না, কেননা অনিশ্চয়তা। যাচ্ছি তো কি জানি কি হবে, তাই সেই জায়গাতে আগে গিয়ে পৌঁছাই, তারপরে তোমরা বিষয়টা বুঝতে পারবে যে কি উদ্দেশ্যে আজকে ওখানে যাওয়া। মানুষ যে পয়সা না চললে কি করে ইয়ে হবে, তাই না? যাও যে কোন না, একদিনের একটা ইচ্ছা নিয়ে আসলাম এখানে। দেখো এত সকালবেলা এসেছি, এটা হচ্ছে যাদবপুরে রাম ঠাকুরের আশ্রম, যেটা নাকি কৈবল্য ধাম। তা তোমাদের তো আমি অটোতে বসেই বললাম যেখানে যাচ্ছি কিছুক্ষণ পর বুঝতে পারবে। হ্যাঁ, দেখে তো নিলে আশ্রম এসেছি, কিন্তু কি কারণ, বিশেষ একটা কারণ আছে যার জন্য আমি এখানেই আসলাম। কারণে এখানে এসেছি, পরে তোমাদের বলবো। একটা বিশেষ কারণে আর বিশেষ উদ্দেশ্যে এসেছি, দেখা যাক ভগবান সেই আশাটা পূর্ণ করে কি না। আর এটা তো দেখে বুঝতেই পারছো এটা কি, এটা যাদবপুর কৈবল্য ধাম। হ্যাঁ তাহলে ওই চল ভেতরে গিয়ে বস। হ্যাঁ ওটাই তো, তুই ঠাকুর দেখবি বলেছিস, চল দেখবি, চল এখন ফাঁকা আছে। কটা বাজে রে? ওই ওখানে যখন ডাকবে তখন এখানে আসলে অটোমেটিক মন ভালো হয়ে যায়। নমস্কার দিয়ে ঢোক মা। ঠাকুর রক্ষা করো, সবাইকে ভালো রাখো। এখানে গুরুদেবের ফটো আছে। গুরুদেব শুরু হয়ে যাবে এখানে। হ্যাঁ এই হচ্ছে আমাদের ঘরে যে গুরুদেব আছে, যা উপরে যা। হে গুরুদেব,
এখন ফাঁকা, আমরা একটু রিজার্ভ করে একবার এসেছি। না হবে না, বলে দিল তো না রে। ঘুরে বাবু 3 বার এখানে মো এই যে শয়ন কক্ষ দেখ, এই যে এই পাশেরটা দেখ, সব কিছু আছে দেখেছিস। আগের ওনার বিছানায় যে মশারি, হ্যাঁ সেটাই তো, এটা হচ্ছে শয়ন কক্ষ ওনার। এখন সকাল সকাল আশ্রমটা খুবই ফাঁকা, তাই আমরা ওপরে উঠে দেখো আরেক ভদ্রলোক মন্দিরের মানে আশ্রমটার যে উপরে যে মন্দিরটা সেটাকে কতবার পাক খাচ্ছে। তা আমি ছেলে আর বৌমাকে বললাম যে তোরা 3 বার মন্দিরটা একটু মানে চারদিক ঘুরে আয়। তা ওরা তাই করছে। আর এই যে এখনও দরজা বন্ধ, কেননা আরেকটু পর যখন আরতি মানে কীর্তন শুরু হবে তখন আবার দরজা টরজাগুলো সব মানে খুলে দেবে। মনে যা আশা সেটা বলে ঠাকুরের কাছে প্রার্থনা করো। আমার বাবুসোনা ওখানে বসে আছে, এই যে মামনি বসে আছে, একদমই ফাঁকা। কি দেখো প্রত্যেকটা কি সুন্দর ফুল ফুটেছে। আরও অনেক এসছে, বয়স্ক মানুষরা তারা বসে আছে। কতটা জায়গা এরিয়া, এই যে ফুলগুলো কি অপূর্ব লাগছে, দেখো দারুণ লাগছে ফুলগুলো। ঠাকুরের এক মহিমা আছে। এর আগে আমি বেশ অনেকবারই আমাদের যাদবপুর কৈবল্যধাম দেখিয়েছি। ছেলের বিয়ের সময় প্রথম কার্ডটা আমি এসে বাবার আশ্রমে দিয়ে গেছি। আর এইগুলো মনে হয় নতুন গাঁদা ফুলের এসে, এখানে গোলাপ, শুধু গোলাপ, এখানে ছোট ছোট গাঁদা ফুল, তবে এই জায়গাটায় গোলাপ বেশ, গোলাপগুলো কি সুন্দর হয়েছে। ওই দিকে গোলাপ, ওই দিকটা যাওয়া যাবে না, গোলাপটা একটু ডিস্টেন্সে আছে। ভালো হয়েছে, নাহলে তো সবাই ছিঁড়ে ছিঁড়ে নেবে। বৌমা ছেলে ওইখানটায় বসা আছে। মামুনিতে একটু রোদে থাকতে পারে না, ওর মাথা যন্ত্রণা উঠে যায়, মানে একটু তাকাতেই পারে না রোদে। আর সানগ্লাসটাও নিয়ে আসা হয়নি। সাড়ে 9টার টাইমটা নাই দিতে পারতো উনি, যখন 10টা ওইটাই হ্যাঁ সব আসছে। টাইম হয়ে গেছে, কাজ আছে। হ্যাঁ হতে পারে, মনে ফটো ফটো নিয়ে এসছে, কাজ আছে। মামুনি ওখানে বসে আছে গো, রোদটা একটুও চোখে লাগাতে পারে না। বেল গাছের নিচেই শিব ঠাকুর, এই যে বেল হয়ে রয়েছে গাছ, ঠিক আছে, কি সুন্দর পাতা, ঘাসটার বেল হয়ে রয়েছে, তার নিচেই শিবলিঙ্গ। উপরে মন্দিরে যে খোলা হচ্ছে এখন, মানে ই হবে, কীর্তন শুরু হবে। হ্যাঁ জল খাবি মা? তুই খাবি জল? ও যে ছেলে ঘুমাবে ওই আসি চল। ওই যে পাতা হয়ে গেছে, সবাই বসবে, এখন কীর্তন শুরু হবে, এক্ষুনি শুরু হবে কীর্তন। এই যে সিকিউরিটি গার্ড উঠছে, এখন আর কোনো ক্যামেরা বন্দি করা যাবে না। তার আগে আমি গিয়ে করে এসেছি। মন্দিরে 10টা বাজে কীর্তন শুরু হয়ে গেল, আর এখানে সবাই আমরা লাইনে দাঁড়িয়ে আছি। যাই ফটোর দোকানটা দেখি খুলেছে কি না। এখন তো 10টা বেজে গেছে, যে তাড়াহুড়ার জন্য অটো রিজার্ভ করে আসলাম, সেই তো
বৌমা ওইদিকে মানে মন্দিরে বসে আছে। বললাম না যেই কাজটার জন্য এসেছি, প্রথমে বললো 8:30, তারপর 9:30, 10:30, 11:30 এরকমই টাইম। আমি এসছি আমার সিংহাসনে একটা ছোট্ট ঠাকুর বসাতে হবে, নালে না ঠাকুর মানে গুরুদেবের মুখটা দেখা যাচ্ছে না। তাই এখানে নানা রকম ফটো দেখলাম। আর দেখো এইটাও ভালো লাগছে, কিন্তু এই যে আমি যেহেতু প্রত্যেক দিন মানে আসনে পুজো দেবো, তুলসী পাতা দেবো, এই সাইডের মিনাগুলো থাকবে না। তা প্রত্যেকটা ফটো দেখতে এত ভালো লাগছে, আর দরদামও করছি। তা আমি ল্যামিনেশনেরটা নেব, ল্যামিনেশনেরটা বেশ অনেক দিন লাস্টিং করে। আর কাচেরগুলো কী হয় জানো তো, ভেতরে কিছু উলু পোকা বা কিছু ঢুকে গিয়ে কাচের মানে ছবিটাকে নষ্ট করে দেয়। তাই এখানে অনেক রকম ছবি। আর বাবার এই দেখো এই মানে ফটোগুলো এত সুন্দর লাগছে, দারুণ লাগছে। দেখো মানে কাপড় দিয়ে ভেতরে পুঁতি দিয়ে সমস্ত সুন্দর করে একেবারে তৈরি করেছে ছবিগুলোকে। আশ্রমে আসলাম, একটু কীর্তন না শোনালে ভালো লাগে? চলো দেখবে, এখন কীর্তন শুরু হয়ে গেছে। আর কিন্তু কীর্তন শোনাতে পারলাম না, কেননা কপিরাইট হয়ে যাবে। আমি কিন্তু এখানে বেশ কিছুক্ষণ বসলাম, এদিকে মামনিও বসলো। আর আমরা যে সময়ের জন্য মানে যার জন্য অপেক্ষা করছি, সে এখনও এসে উপস্থিত হয়নি। আর এতটা সময় কি বলবো, মানে আর যেন সময় কাটছে না। আর আমি তো চিন্তা করছি, ছেলে না অধৈর্য হয়ে বলে মা বাড়ি চলো। আমি ঠাকুরকে ডাকছি, ঠাকুর। এখন বাজে 11টা, তাও তোমাদের বলতে পারছি না কি কারণে এসছি এখানে। কারণটা আর একটু পর তোমাদের বলবো, কারণ এখনও আমরা যে কারণে এসছি, এই দিদিভাইটাও সে তার জন্য এসে সেও দাঁড়িয়ে আছে। সময় এসছিলাম এত লোক ছিল না, এখন দেখো সবাই সেলফি তুলছে, ভিডিও করছে। লাইন নেই, একবারে দিয়ে দেবে। কখন যে শুরু হবে কে জানে। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক অনেক মানুষই এখানে অপেক্ষা করে যাচ্ছে, কিন্তু যার জন্য অপেক্ষা করছে তার দেখা নেই। যখন সকালবেলা আসলাম তোমরা তো দেখলে কি ফাঁকা। আর আমাদের ওকে ফোন করলাম যে আমাদের এখনও কাজ হয়নি। ও বলল তাহলে এত তাড়াতাড়ি গেলে কেন? আরে আমি যখন ফোন করেছি গতকাল আশ্রমে, তখন তো আমাদেরকে বললো যে 9:30-র মধ্যে আসতে। এত বেলা যে হবে, সবাই মানে অধৈর্য হয়ে যাচ্ছে। কারোর চোখ অপারেশন হয়ে এসছে, একদম ছোট বাচ্চা আছে। এই দেখো এইখানে দেখতে পাচ্ছ, এইখানে হ্যাঁ তোমাদের এতক্ষণে মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কি কারণে। আবার অনেকে হয়তো বুঝতেও পারোনি। এই যে সব এক জায়গায় দাঁড়িয়েছি। এখন আমরা যাচ্ছি দোতলার ওপরে। সেইখানে আমার আজকে ছেলে আর বৌমা আমাদের গুরুদেব যে শ্রী শ্রী রাম ঠাকুর, যার নাম কৈবল্যনাথ, ওনার থেকে আজকে দীক্ষা নেবে। গতকাল রাত্রেবেলা এই যে দীক্ষা গৃহ, মানে এখানেই দীক্ষা নেবে, কিন্তু এখনও গুরুদেব আসেনি, তাই খালি আছে। তোমাদের একটুখানি ভিডিও করে দেখো, সব জায়গায় রাম ঠাকুরের ছবি। এর আগের বার দিদির সঙ্গে যখন এসেছি তোমাদের শেয়ার করেছি, তখন ভিড়। ফাল্গুন মাসে খুব ভিড়। আর এই যে দেখো সব লাইন দিয়ে দীক্ষা নেওয়ার জন্য বসেছে। আর যেহেতু আমি একই গুরুর দীক্ষা, তা আমিও এখানে উপস্থিত থাকতে পেরেছি। আর যদি অন্য গুরু যাদের, তাদের বলেছে যে কেউ যদি অন্য গুরুর দীক্ষা নিয়ে থাকো তারা এই রুম থেকে বেরিয়ে যাও, কিন্তু আমি যেহেতু একই গুরুর দীক্ষে। আর সত্যি কথা বলতে কি, পাক্কা 3 থেকে 4:30, দেখো ওইটুকু বাচ্চাকে নিয়ে, বয়স্ক মানুষ নিয়ে ওখানে উপস্থিত ছিলাম। উনি কিছুক্ষণের মধ্যে আসছেন। বলতেন একটু অনুরোধ করবো, আপনারা সবাই একটু অনুরোধ ধরে দিয়ে অপরখানে দাঁড়াবেন। আপনারা একটু বসুন, মহারাজ এক্ষুনি আসছেন। জয় রাম। যে যার সামর্থ্য অনুযায়ী মানে ফল, মিষ্টি, ফুল, ধুতি, যার যেটা সামর্থ্য নিয়ে এসেছে। আর এই যে মহারাজ হচ্ছে 7ম মহারাজ কালীপদ ভট্টাচার্য, উনিই দীক্ষা দিচ্ছে। আর এখনও দীক্ষা শুরু করেনি। 3 ঘন্টা এখানে আলোচনা হলো। এইবার আমাদের 3 ঘন্টা হয়ে গেছে, আমরা নিচে যাচ্ছি। 3 ঘন্টা লাগলো, ওইখান থেকে নামলাম, এখন 3টে বাজে। লাইন পড়বে তো ওই খাবারের ইসেতে। তবে যাদবপুরে এই আশ্রমে কোনো টাকা পয়সা দীক্ষা নিতে গেলে যে না, সেই রকম কোনো কিছু এখানে নেই। যার যতটা সামর্থ্য সে ততটাই দেবে। আর এই যে আমরা বেরিয়ে আসলাম, এখন খাবার খেতে মানে ঢুকবো। এই
জুতাটা নিয়ে আমি জুতোটা পরে ওইদিকে রেখে তারপরে প্রসাদ নেব। আর আজকের দিনে দীক্ষা নিলে, হ্যাঁ না দিয়ে বসিয়ে দীক্ষা নিলে মানে আজকের দিনে না, যারা দীক্ষা নেবে তাদের আবার খাবার যে টিকিট সেটা ফ্রিতে। খাবারের যে কুপন সেটা 60 টাকা করে, কিন্তু যেহেতু আমরা দীক্ষা নিয়েছি আমাদের কুপনটা ফ্রি। এর আগে দিদির সাথে এসে কুপন কেটেছিলাম, কিন্তু আর আমার খেয়ে ওঠা হয়নি, আমি চলে গেছিলাম। আর যার জন্য চলে গেছিলাম ছেলের জন্য তাড়াহুড়া করে বাড়ি চলে গিয়েছিলাম। আর এবার তো ছেলে বৌমা সাথেই আছে, আর শাশুড়ি মা ওখানে রান্না করেছে, আমাদেরও ওখানে খেয়ে নেবে। আর এই যে চলো আমরা চলে এসেছি এবার খাবারের ভিডিওটা, সেটা অনেক বছর আগে খেয়েছিলাম, আর অনেক বছর পর ছেলে বৌমার জন্য সম্ভব হলো যে এখানে এই যে খাওয়া দাওয়া করতে আসলাম। এত ভালো লাগলো। আর ঢুকেই মানে আমরা যখন খেয়েছিলাম তখন ফ্লোরের মধ্যে খেয়েছিলাম, তাহলে অনেক বছর আগের কথা। আর অনেক বছর পরে যে বেঞ্চে বসে খাওয়া, এখানে এসে আমাদের এক রিলেটিভের সঙ্গে দেখা হলো। আর হ্যাঁ, অনেকে হয়তো বলবে যে এত তাড়াতাড়ি ছেলে বৌমাকে কেন দীক্ষা দিলে, বা আমি দেওয়ার কেউ না, ভগবান যখন যাকে টানবে সেই যাবে তার দীক্ষা নিতে। আরেকটা কথা হলো, যেহেতু আমার বাড়িতে ভোগ রান্না হয় 19শে জ্যৈষ্ঠ, এই যে আমাদের রিলেটিভ, পরে পরিচয় করাচ্ছি তোমাদের, তা ভোগ রান্না হয় তা 19শে জ্যৈষ্ঠ 13ই ফাল্গুনে, সেই সময় বৌমা যদি আমার হাতে হাতে একটু করে তাহলে কোনো অসুবিধা হবে না। দীক্ষা না নিলে ভোগের রান্না করা যায় না। অনেকে হয়তো বলবে মন পবিত্র, কারণ না থাকলেই হবে, কিন্তু না, আমার ঠাকুমা শাশুড়ি, দিদি শাশুড়ি, এমনকি মা, আমার দিদিমা, এদের কাছ থেকে এটা আমি জেনেছি। আর আমার ঠাকুমা শাশুড়ি, দিদি শাশুড়িও আমাকে তাড়াতাড়ি দীক্ষা নিয়েছিল, বলেছিল যে তুই যতক্ষণ না দীক্ষা নিবি তোর হাতের জল খাওয়াটা শুদ্ধ হবে না। এবার অনেকে অনেক কিছু ভাববে, কিন্তু আমি যেই পরিবারে আর যেই মানে মেয়ে ছিলাম, যেই পরিবারের বউ হয়েছি, আমাদের পরিবারে এই জিনিসটাই হয়। আর আমিও আমার বৌমাকে সেইভাবেই মানে বুঝতেই তো পারছো, আমি তৈরি করার কেউ না, তবু ওকে যেই মানে আমার ছেলে যেহেতু এই সমস্ত দেখেছে, ও সেইভাবেই মা আমি দীক্ষা নেব, ওর অনেক দিন আগের ইচ্ছে ছিল। ঠিক আছে, আর এই কারণে তোমাদের পরিষ্কার বলে দিলাম। হয়তো অনেকে বলবে এত তাড়াতাড়ি ছেলে বৌমাকে কেন দীক্ষা দিলে, আর আমি ছেলে বৌমার সঙ্গে কেন গেছি এটাও অনেকে বলবে। আমি না গেলে ওরা বুঝতে পারতো না, নাহলে ওদের দুজনকেই পাঠিয়ে দিতাম। আর আমার ছেলে এত ধৈর্য সহকারে মানে নামটা নিল, আমি ভাবতেই পারিনি। আমি জানি মেয়েটা নেবে, কিন্তু ছেলে যে এত ধৈর্য সহকারে বসবে, দীক্ষা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এতক্ষণ যে বসবে সেটা আমি কল্পনায় ভাবতে পারিনি। কিন্তু না, গুরুদেবের সহায় থাকলে অসম্ভবও সম্ভব হয়। আর এই দেখো রান্না বান্না এত ভালো হয়েছে, মুগ ডাল, বেগুনি, বাঁধাকপি, ফুলকপির তরকারি খুব টেস্ট হয়েছিল। কটা পর্যন্ত হয়? ও যেদিন নাম দেয় তোমাদের খাটনি হয় না। ফুলকপি, আলু আমের চাটনি আর পায়েস, ফুলকপির তরকারি, মুগ ডাল, বেগুনি আর আমের চাটনি আর পায়েস। এটা হচ্ছে আমার মামাতো বোনের দিদা, মেজো ছোট যা মামাতো বোনের ছোট যা, এখানে এই দিদিভাই পরিবেশন করে। দারুণ রান্নাবান্না, রান্নাপুর আসবে, কেউ আসলেই দেখতে পাবে দিদিভাই, দারুণ। আর আমরা একটু বেশি বেশি পেলাম। এই যে আমরা হাত ধোবো, খাওয়া দাওয়া হয়ে গেছে। চল মা, এই যে না রে মৌ, তোর বাপির আজকে রেস্ট হলেন, এই ফোন করবো। এসে আমাদের অনেকের সাথে পরিচয় হলো। হ্যাঁ মাসিমা, টাটা। এ বাবা, ওই যে ওই সন্দেশ মিষ্টি মনে হয়, দেখ তো বাবু গেল ওই যে মিষ্টি আনতে, দুজনে। ছেলে বৌমা দীক্ষা নেওয়া হয়ে গেল, মানে আমার একটা আশা বলতে পারো পূর্ণ হলো। আর 2025 পড়তে পড়তেই আমার এই আশাটা যে পূর্ণ হবে আমি ভাবতেই পারিনি। আমার ছেলের অনেক দিনের আশা ছিল যে আমাদের রাম ঠাকুর গুরুদেবের দীক্ষা নেবে। তারপর ছেলের বিয়ের পর হঠাৎ আমার মানে ওদের বিয়ে হয়ে 10-12 দিন পরই আমার মনে হলো না দীক্ষাটা দিয়ে দেওয়াই ভালো।
তারপর আমি বললাম না আমার মতে তো হবে না, ওদেরও মতের দরকার। তা ওরা দুজনেই রাজি হয়ে গেল। গতকাল রাত্রে হঠাৎ ফোন করলাম, মাঝে তোমাদের সঙ্গে কথা বলছিলাম আর আমাদের ওর ফোন এসছে, এই অটো পাঠিয়ে দিচ্ছে, যে দাদাটার অটো করে এসছি সেই দাদাটাই এবার নিয়ে যাবে। তা এখন 4টে বেজে গেছে। তা ওদের ইচ্ছা না থাকলে তো হবে না। তারপর মাঝে একবার ফোন করলাম, বললো 2 তারিখে দেবে, জানুয়ারি। তা বললাম না 2 তারিখে সম্ভব হয়ে ওঠেনি। তা কালকে রাত্রে হঠাৎ ভাবলাম একবার ফোন করি, যেই ফোন করেছে বলে আজকেই দেবে। তা মহারাজ আজকের দিনটা থাকবে, কালকে দীক্ষা দেবে, তারপরে মহারাজ কোথায় জানি। আবার মন্দিরের সামনে আসলাম, গাড়িটা অতটা পাঠাচ্ছে, আসছে নাকি কে জানে। শুনতে পেলে কি না, ছেলে বললো মা আজকে সারাদিন মন্দিরেই কেটে গেল। সত্যি মানে আসলে কি বলতো, নামটা নেওয়ার আগে যে 3.5 ঘন্টা কথা বলে সেটাই একটু অধৈর্যের ব্যাপার। বাড়ি আস্তে আস্তে আমাদের 4:10 বেজে গেছিলো। আর এসে সন্ধ্যা পুজো দিলাম, আমাদেরও চা খেয়ে বেরিয়ে গেছে। এবার রাতের তো একটু রান্না করতে হবে। আমাদের গুরুদেবের এমনি কোনো বারণ নেই যে তোমাকে দীক্ষা নিলেই নিরামিষ খেতে হবে। আর আজকে গিয়ে আরেকটা কথা জানতে পারলাম, জানো আমাদের গুরুদেব যে রাম ঠাকুর, ওনার জন্মবার বৃহস্পতিবার। তা সেরকম কোনো বারণ নেই, কিন্তু তবুও আমার ছেলেটা আবার একটু অন্যরকম। তো তা বলছে ও মা হাফবেলা যখন নিরামিষ খেয়েই ফেলেছি আর আমি বাইরের কিছু খাবো না, তুমি একটু ঘরে রান্না করো। তা একটু রান্না করবো। আর সেই সকালে উঠেছি না, এমনি শরীরে ক্লান্ত নেই, কেন শীতকালে ক্লান্তটা কমই হয়। তা কেমন শরীরটা একটু কেমন লাগছে শুধু। তা এখন ঝটপট দেখি কি খায়, এগুলো একটু জোগাড় করে তারপরে বৌমা বলছিল মামনি কি করতে হবে বলা, আমি না না দেখি কি করা যায়, আমি তাড়াতাড়ি করে নেব। ঠিক আছে। ছেলের আবদার, মা আমি তো বাইরের খাবার খাবো না, তুমি একটু ভালো খাবার তৈরি করো। তা ঠিক আছে, আমি চালটা ধুয়ে জলটা ঝরিয়ে শুকিয়ে নিলাম। তারপরে এই যে যা যা উপকরণ দিয়ে চালটা ম্যারিনেট করে নিলাম, এদিকে আলুটাও সেদ্ধ করে নিলাম। আমার ছেলে আর বৌমা দুজনেই পুরনো আলু খেতে খুব ভালোবাসে। আর চালটা একটু আদা, এলাচ, দারচিনি সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করলাম। দেখো বাইরের খাবার খাবে না বলে আমাকে সব কিছু করতে বললো। এইবার নিরামিষ দোকান থেকে দেখো কত কি নিয়ে এসেছে আম দই, তারপরে হচ্ছে তোমার পনিরের চপ, সমস্ত কিছু নিয়ে এসেছে। আমি বললাম কী রে তুই তো বললি বাইরের খাবার খাবো না, বলে এগুলো তো নিরামিষ। এই যে আম দই এনেছে আমার জন্য, আরেকটা মিষ্টি জাতীয় কী এনেছে ওটা বৌমার জন্য। আর বৌমা তখন ছিল ওয়াশরুমে। তা এবার এই যে এইগুলো এখানে দিয়ে বলছো মা তুমি ওইগুলো না একটু পরে করো। এই যে পনিরের চপ। তা বলো এই যে এই খাবারগুলো আনলি। তা আমি ভেবেছিলাম আমি আর বৌমা আমাদের ইচ্ছা ছিল একটু খিচুড়ি করব। কিন্তু খিচুড়ি শুনে আমার ছেলে বলে আমার খিদে নেই। আর যেই শুনেছে পোলাও তখন বলে না পোলাওটা হলে খাবো। তা ছেলে যেটা খাবে সেটাই একটু করলাম। আজকে এই নতুন এইটা ব্যবহার করব পোলাও রান্না দিয়ে। চালটা মাপ মতো মানে গরম বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে সব, আর চিনিটা একটু গুঁড়ো করে নেব। পোলাওর মধ্যে চিনিটা এরকম দিলে না তাহলে তাড়াতাড়ি হয়। রাস্তায় আওয়াজ হচ্ছিল। আদা, কাঁচা লঙ্কা আর কাজুর গুঁড়ো আছে না, আর চিনিটা এর মধ্যেই পেস্ট করেছিলাম, চিনিটা নামিয়ে নিলাম। এটা দিয়ে হবে আলুর দমটা। মশলা হয়ে গেছে, এখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, বেগুন কেটে নিয়েছি, ব্যাটারটাও বানিয়ে নিয়েছি, বেসন গোলা।
একটু ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে ঢেকে নেবো। আর এই ইসেতে করলে না নিচ দিয়ে লেগে যাওয়ারও ভয় নেই। পাচ্ছ রান্নাঘর থেকে এখানে নিয়ে আসলাম পোলাওটা। ছেলে যেহেতু সাদা আলুর দমটা পছন্দ করে, জিরে তেজপাতা ফোড়ন দিলাম, আর পোলাওটা তো ঝরঝরে হয়ে গেছে দেখতেই পেলে। আর এখানে এই যে আলুর দমটা বসিয়ে দিয়েছি, একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটি যে কোনো জিনিসে দিলে আমার ছেলে আগে একটু ভাপ দিয়ে ফেলে নিতে হয়, নাহলে না ও পছন্দ করে না। এখানে এই যে আলুর দমটাও এরকম করেছি। কালারটা সাদা হলে কি হবে, একটু ঝাল হয়ে গেছিলো। তা মামুনি আর ছেলে বললো যে মিষ্টি মিষ্টি পোলাওর সাথে ঝাল মানে আলুর দম ভালোই লাগে। আর জানো তো আশ্রমে যখন গেছে বেগুনি একটা দিয়েছে, বলে আমাকে আরেকটা দাও। তাও আমার ওই দিদির জাটা ছিল বলেও সে আবার আরেকটা বেগুনি দিয়েছে। নাহলে ওখানে তো আর তোমাকে কোনো জিনিস দ্বিতীয়বার দেবে না, ভাত দেবে, কিন্তু এই ভাজা ঠাজা তো আর আশ্রমে দেয় না। কিন্তু না, আমার ছেলেকে দিয়েছিল ওই দিদিভাইটা। আর এই যে একটু টিভিতে খেলা দেখতে আমার ছেলে পছন্দ করে, তাই রাতের বেলা মামুনি খাবারটা এখানে নিয়ে আসে আর টিভি দেখতে খায়। দুজনেই খেয়ে বলছে খুব ভালো হয়েছে। ছেলে মেয়ে দুটোকে খেতে দিয়েছি, খেয়ে তো কি প্রশংসা। যখন খিচুড়ি বলেছিলাম, আমাদের প্ল্যান ছিল খিচুড়ি আর হচ্ছে পাঁপড় ভাজা করবো। আমি আর মামুনি মিলে প্ল্যান করলাম যে আমাদের নিরামিষ খেতে হবে, যখন এটা করি। ও মা, ছেলে বলে কি খিদে নেই পেটে, আমি দেখছি। তারপরে যেই বললাম পোলাও, বলো ও মা তাহলে একটু পোলাও করো, এখন পেটে খিদে মানে পোলাও দেখে। ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা শেষ করি। সেই সকাল 6টা থেকে শুরু করেছিলাম, দেখাবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।